বাংলাদেশ হই হই রই রই পড়ে যাবে। এই যে দেখো, ভারত বাংলাদেশ দখল করে ফেলেছে, অখণ্ড ভারতে ঢুকে পড়েছে বাংলাদেশ। কিন্তু এখন কেউ বলতেছে না এটা অখণ্ড পাকিস্তানে ঢুকে যাচ্ছে, অথবা বলে ফেলছে না এটা এখন আমেরিকার গোলাম হয়ে যাচ্ছে, কারণ আমেরিকার তো এত পাগল হয় নাই আমাদের নিয়ে যাবে, আমাদের গোলাম হিসেবে তারা ট্রিট করতে পারে। বাংলাদেশ এখন আমেরিকার কলোনি, চাইনিজ কলোনি, পাকিস্তানের কলোনি, তুরস্কের কলোনি, এই হিসেবে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীর বুকে তারা তুলে ধরতেছে। তার সর্বশেষ প্রমাণ হচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস পালন করার মাধ্যমে আমরা দেখতে পেলাম তা। কতটুকু রাজনৈতিকভাবে দেউলিয়া হলে এটা সম্ভব, কতটুকু রাজনৈতিকভাবে দেউলিয়া হলে আপনি কল্পনা করতে পারেন? মানে প্রভুর যদি জুতা, মানে তার জুতা আমেরিকার, আপনি দেখেছেন আমাদের রাজনীতি, আমাদের হিম্মত, আমাদের পররাষ্ট্রনীতি কত দুর্বল, এবং আমরা কত বড় গোলাম ইবনে গোলাম, শুধু গোলাম না, গোলাম ইবনে গোলাম। কারণ খোদ পাকিস্তানি তো আমেরিকার গোলাম, আমরা হচ্ছি পাকিস্তানের গোলাম, তাহলে আমরা হচ্ছি গোলাম ইবনে গোলাম বর্তমান বাংলাদেশিরা। এইখানে ডোনাল্ড ট্রাম্পের নামে একটা মহিষের নাম রাখা হয়েছে, তাকে কিন্তু কোরবানি দেওয়ার সাহস কারো মুরদে কোলায় নেই। তখন ধর্মও খত্রমে যায় নাই, বাংলাদেশের জাতীয়তাবাদে খত্রমে যায় নাই। কিন্তু ভারতের কোনো গরুর নাম যদি রাখা হইতো, বা কোনো মহিষের নাম যদি রাখা হইতো, নরেন্দ্র মোদী, অমিত শাহ, হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, নিজের পক্ষে শেখ ফরিদ যদি রাখতো, তাহলে তাকে বেশি বেশি করে টুকরো করা হইতো এবং বেশি বেশি করে কাবাব বানানো হইতো, কিমা বানানো হইতো। আমাদের পররাষ্ট্রনীতি এতই দুর্বল যে একটা মহিষের নাম রাখলে তাকে 3টা ফ্যান দিয়ে 2টা ফ্যান দিয়ে বাতাস করে, তার পিছনে প্রতিদিন হাজার হাজার টাকা খরচ করে। তো আপনি সেই বাংলাদেশের মানুষ কিভাবে আমেরিকার গোলামি না করে থাকতে পারবে? কারণ তারা যে ইরানে গিয়েছে জানাজা পড়তে, এটা কিন্তু আমেরিকা ভালো চোখে দেখে নাই, এটা আবার এরা জানে। তার জন্যই তারা দ্রুত একটা বন্দোবস্ত করলো, জামাত, বিএনপি মিলে। আমি বলেছি না যে এটা হলো সরকারি দল এবং সরকারি বিরোধী দল, তারা মিলকে জুলকে এক। এরা যে আমেরিকার সাথে দাসখত দিয়ে এসেছে, এটা কিন্তু আমাদের যে তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী, তিনি খলিলুর রহমান ব্লেজার খলিল, তিনি কিন্তু আগেই বলে দিয়েছিলেন, এবং তাকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর পরেও কিন্তু একবার তিনি বলেছেন। তো আমাদের আসলে এখন রাজনৈতিক মেরুদণ্ড নাই, আমাদের কূটনীতি নাই। কারণ গোলাম উচ্চতায় যত বড় হোক, প্রশস্ততায় যত বড় হোক, বা যত সুন্দরই হোক, গোলাম গোলামই থাকবে, গোলামের কোনো ক্ষমতা নেই। এই গোলামি প্রমাণ করার জন্যে ওই যে মুসলেকা সরকার, যে আমি নামটা দিয়েছিলাম প্রথমে, এই সরকারকে আমি প্রথম বলি যে এটা মুসলেকা সরকার। এই মুসলেকা সরকার আবার প্রমাণ করে দিল যে তারা যে আমেরিকার গোলাম, সেটা প্রমাণ করার জন্যই তারা ওই কাজটা করেছে। যে বাবা গো, আমরা চাইনাতে গিয়েছি, বাবা গো, আমরা ইরানে গিয়েছি, আমরা কিন্তু তোমারও গোলাম, মানে আমেরিকার গোলাম, এটা বোঝানোর জন্যে তারা এই কাজটা করলো। তবে আপনাকে বলে রাখি, আমি কিন্তু বাংলাদেশে যেদিন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আসবে, ভারতের স্বাধীনতা দিবস আমি পালন করব বাংলাদেশে। তখন দেখবেন আমাকে কি গালাগালিগুলোই না করে। কিন্তু এখন কিন্তু সব চুপ, মসজিদের মোল্লা চুপ, সিংকু বামেরা চুপ। শুনলাম যে সিংকু বামেরা নাকি কেউ একটু প্রতিবাদ করেছে যে কেন বাংলাদেশে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে, একটু প্রতিবাদ চেঁচামেচি। ফরিদ ভাই, এই আপনার বামেদের নিয়ে আলোচনা আমরা করব সেকেন্ড স্টেপে। এখানে একটু যেটা আপনি বলছিলেন, এটা একটু খোলাসা করি। আপনি বলছিলেন ইরানে যেই প্রতিনিধি দল গেল, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখবে না। আবার চীন সফরে গিয়ে চীনের সাথে বেশ কিছু এমওইউ স্বাক্ষর করে আসছে, সেটাকে কাভারেজ দেওয়ার জন্যই কি একেবারে স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে একেবারে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা দিয়ে দিল ওদেরকে, নাকি অন্য কিছু? না না না, এটাই এইখানে তারা বুঝাই দিল, আমি ইরানে যতই যাই, চাইনাতে যতই যাই, যত চুক্তি করি, আমেরিকা আমি তোমার গোলাম, এটা বলে দিয়েছে। পাশাপাশি ভারতেরও ভয় দেখাইতেছে যে ভারত, আমাদের পাশে কিন্তু ইরান আছে, আমাদের পাশে চাইনা আছে, এই দেখে আমেরিকাও আছে, গোলামি করে প্রমাণ করে দিতেছে। কিন্তু এটা যে বুমেরাং হয়ে যাবে,
এখন এটা কিন্তু সরাসরি রাষ্ট্রদ্রোহী, অর্থাৎ রাষ্ট্র নিজেই রাষ্ট্রদ্রোহী কাজ করবে। পৃথিবীতে এই ধরনের ঘটনা ফরিদ ভাই, ঘটেছে। তাহলে বিষয়টা একটু একটু তাহলে অন্যদিকে যাই। সেটা হলো, এই যে বললেন বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখছে না, তো ইরান কি যে চায়নার কাছে আশা করছেন যে বাংলাদেশের ওই তিস্তা ব্যারেজ করে দিবে, ওদিকে কি করিডোর বানাবে, আমাদের কি বলে মংলা বন্দরে বিনিয়োগ করবে, আরো আরো কিছু প্রজেক্ট তো আছে 11টা। তো এই চায়না কি বিষয়টাকে কি ভালো চোখে দেখবে? শোনেন, আমাদের গ্রামেগঞ্জে একটা কথা আছে, দো দিল বান্দা কালেমা চোর, না পায় বেহেস্তে না পায় গোর। বাংলাদেশের দশা হবে তাই। আর একটু পরিষ্কার করে যদি বলি, একসাথে দুই নৌকায় পাড়া দেওয়া যাবে না, দুই পাড়া খাওয়া যাবে না। তো চায়নাকে খুশি করতে চেয়েছে, ইরানকেও খুশি করতে চেয়েছে, আমেরিকাও খুশি করতে চেয়েছে, আবার ভারতকেও খুশি করতে আবার 1000 কেজি আমও পাঠিয়েছে। তো এইরকম কূটনীতি, এটাকে যদি আপনি মনে করেন যে আমি মিলেমিশে থাকতেছি, এটা মিলেমিশে থাকা বলে না, এটাকে বলে কেচোর মতো মেরুদণ্ডহীন। আপনি তাই এরকম করে চলতেছেন। এইটা করে আপনি মন পাবেন না, না আমেরিকার মন পাবেন, না চায়নার মন পাবেন, না ইরানের মন পাবেন। ইরান কিন্তু বিবৃতি দিয়েছিল যে বাংলাদেশ সরকারের ইরানের প্রেক্ষিতে বিবৃতিতে তারা সন্তুষ্ট নয়, প্রকাশ্যে বলেছিল। চায়না বলেছে বাংলাদেশে কোনো বিদেশি শক্তির আভ্যন্তরীণ হস্তক্ষেপ মেনে নিবে না। আমেরিকা বলেছে বাংলাদেশে চায়নাকে ঠেকাতে তারা এসেছে। তার মানে বুঝতে পারতেছেন তো আমরা কোন দিকে যাচ্ছি? আমরা হয়ে গেছে এখন গনিমতের মাল, অথবা গরিবের সুন্দরী বউ সকলের ভাবি হয়ে গেছি। এটার ফলাফল আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না। আপনি ছোট দেশ হন, বড় দেশ হন, আপনার মেরুদণ্ড শক্ত থাকতে হবে। আপনি হ্যাঁকে হ্যাঁ বলতে হবে, নাকে না বলতে হবে, চোখের সাথে চোখ রেখে। আপনি যদি মনে করেন গোলামি করে আপনি টিকে থাকবেন, তাহলে পৃথিবীতে সব গোলামেরাই টিকে থাকতে পারতো। গোলামি করে কোনো দিন টিকে থাকতে পারবেন না আপনি, কোনো দিনই না। তো বাংলাদেশ যে গোলামির এবং যে মিলিজুলি, যে দোস্তি না জুটে দুশ্মনী না টুটে এই ফাতরামি করবে, ওটা তারা বুঝে ফেলেছে বাংলাদেশের অবস্থান কি। না আপনি চাইনিজ সহযোগিতা পাবেন, না আমেরিকান সহযোগিতা পাবেন। ইরান তো নিজেই দরিদ্র রাষ্ট্র আরবের পাশে, তা তো সহায়তা করার ক্ষমতাই নেই। রইল বাকি ভারত। আপনি ওইখানে আম যতই দেন কোনো কাম হবে না। ভারত কিন্তু বুঝে ফেলেছে আপনার চরিত্র কি, আমার চরিত্র কি, রাশেদ হায়দারের চরিত্র কি, বাংলাদেশ, এগুলোও কিন্তু ভারত জানে। ভারত অত্যন্ত সূক্ষ্ম পদ্ধতিতে একেবারে ধীরে সুস্থে মেপে মেপে সে কদম ফেলে। তাকে আপনি যতই চালাকি করেন তার সাথে পারবেন না। আর আমেরিকার সাথে তো পারবেনই না। আমেরিকা তো ধর্মুর্গী করজব এই নীতিতে বিশ্বাসী, তার যখন যা দরকার তা সে করে ফেলবে। বরং আমেরিকাকে আপনি বুঝিয়ে দিলেন যে তিনি এত, মানে সে আমেরিকারা দেখলো, আমেরিকান সরকার দেখলো যে বাংলাদেশকে আমরা যত বড় গোলাম মনে করেছি, এরা তার চেয়ে বড় গোলাম। এটা বরং প্রুভ হয়ে গেল। এবং এর জন্যে আমাদের ভুগতে হবে, জাতিকেও ভুগতে হবে, বাংলাদেশের জনগণকেও ভুগতে হবে, দেশকেও ভুগতে হবে। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই, রাশেদ হায়দার ভাইয়ের কাছেও আসি। রাশেদ হায়দার ভাই, ফরিদ ভাই যেটা বললেন যে টোটালি বাংলাদেশের একটি নতজানু নীতি বাংলাদেশ ধারণ করে, যার কারণেই বাংলাদেশের এই যে এত বড় লজ্জাস্কর ঘটনা বাংলাদেশে ঘটে গেল, যেটা বাংলাদেশের মহান জাতীয় সংসদের যে সার্বভৌম এই সংসদ, তার দক্ষিণ প্লাজা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন, এবং সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকা, এমনকি সেখানে বক্তব্য রাখা। আপনারও কি তাই মনে হয়? কেন বাংলাদেশ এতটা নতজানু নীতি ধারণ করলো? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, আপনাকে, শ্রদ্ধেয় ফরিদ ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী সকলকেই আন্তরিক অভিনন্দন। আমাদের ফরিদ ভাই যে কথাগুলো বলছে, এই কথাগুলোর সাথে দ্বিমত পোষণ করার কিছুই নেই। আপনি দেখেন, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, এই বাংলাদেশের নরহত্যা, গণহত্যা যা কিছুই ঘটছে, সরাসরি আমেরিকান অস্ত্র যেগুলো পাকিস্তানকে পাঠাইছে, পাকিস্তান সেগুলো দিয়ে চালাইছে। সেই আমেরিকা ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত তারা চাইছিল বাধ্য করতে যে ভারত যাতে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষকে সাহায্য না করে, যাতে এই দেশ স্বাধীন না হয়। এরপরও দেশ যখন স্বাধীন হয়ে গেছে, আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরার আগ পর্যন্ত, মানে 15ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। স্বীকৃতি দিয়েছে অক্টোবরে 1972 সালে। বঙ্গবন্ধু যখন খাদ্য সহযোগিতা চাইল বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো থেকে,
তখন এই আমেরিকা 193 জন পাকিস্তানি যুদ্ধাপরাধী সেনা যারা বাংলাদেশে ছিল তাদেরকে ছেড়ে দেওয়ার বিনিময়ে খাদ্য দিয়েও বলছিল। এই সে আমেরিকা যার পররাষ্ট্রমন্ত্রী নিক্সন বলছিল যে আমরা তলাবিহীন ঝুরি বাংলাদেশকে, সেই আমেরিকা নাকি আজকে জামাতার আমির বলে যে অকৃত্রিম বন্ধু। কে আমেরিকা? এটা কিভাবে সম্ভব? আমার কথা হচ্ছে এই প্রোগ্রাম ওরা যদি পুরো ঢাকা স্টেডিয়াম ভাড়া নিয়ে, ঢাকাতে একটা বড় স্টেডিয়াম, মিরপুর টিপু স্টেডিয়াম ভাড়া নিত, আমেরিকার সেই বিখ্যাত গায়ক বিটলসকে আনতো, যারা গায়ে লাভ লাভ মি ডু, ইউ নো আই লাভ ইউ, ক্রেজ, শাকিরাকে আইনা প্রোগ্রাম করাইতো, সরকারি খরচে করাইতো, তাতেও কোনো দুঃখ ছিল না, কোনো সমস্যা নেই, হইতেই পারে, এটা যে কারো থেকে হইতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমার সংসদ ভবনের যে জায়গায়, সেখানে আমার প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় বিভিন্ন মন্ত্রীরা শপথ বাক্য নেয় যেখানে, সেই জায়গায় কেন এটা? ওই যে ফরিদ ভাই বললো না যে অর্ধেক গেছে ইরানে জানাজা পড়তে, আর অর্ধেক এখানে এসে তাড়াতাড়ি কাজ এটা লেবেল দো। কাহিনীটা কিরকম হয়েছে জানেন? একটা হিন্দি ছবি দেখছিলাম, দেরি হয়েছে, মাঝে মধ্যে এখনো আসে। এটা হচ্ছে নায়কের লগ একজন চামচার মতো আছে, তো এরা চুরি বাটপারি ধান্দা করে টাকা টুকা আনে, তো এক জায়গায় ভাগ করতে বসে, তো ভাগ করার পরে ভাগ করবো কত আসছে, এখানে 1.5 লাখ টাকা আছে, আর স্বর্ণ আছে 0.5 কেজির মতো। তো স্বর্ণ হাত দিয়ে দেখলো, দেখে গেলো যে ঠিক আছে, স্বর্ণ তুইও নিস না, আমিও নিব না, এটা আমরা ভগবানের দিই। কেন ভগবান রে? ভগবান না বাঁচালি কি তুই বাইচাইতে এইসব স্বর্ণ গয়না নিয়া? উপরের দিকে মারছে, পয়রা গেছে, ভগবান তুমি নিবে না, আমার রাখতে হবে, ঠিক আছে আমি রাখি। টাকা ভাগ করে, অর্ধেক তোমার 50, আমার 50, ঠিক আছে। আচ্ছা আমি তো বুদ্ধি দিছি না তোমারে, এখান থেকে আরো লইয়া লইল 45। আছে কত? 5,000। 5,000 কেমনে তোর কাছে থাকে? তুই এর আগে আমার থেকে চাটা খাইছস না? এই করতে করতে সবই নিয়ে আসে। এখন ঠিক বাংলাদেশের অবস্থা এরকম। ওইদিকে চায়নারে খুশি করতে গেছে, প্রথম বৈদেশ সফর চায়না, ঠিক আছে ভাই আপনাদের সাথে সব মেমোরেন্ডাম সাইন হলো। মেমোরেন্ডাম সাইন মানে কিন্তু চুক্তিও না, মেমোরেন্ডাম মানে টাকাও না, যে আপনি ঠিক আছে আপনি এটা কইরা দিবেন। এখন দেখলো যে আমেরিকা তো খেপা, আমেরিকারে কি করতে হবে? এই যে করলো। চায়নার অবস্থান আর বাংলাদেশের অবস্থানটা একটু বুঝেন। চায়না যে কি শয়তান, $70 বিলিয়ন চায়না ইনভেস্ট করছে পাকিস্তানের বেলুচে, এটা বন্দর, কি জানি বন্দরটার নাম ভুলে গেছে, চাবার না, চাবার তো ইন্ডিয়া, সরি বেলুচের এই ইনভেস্টটা করে ওখান থেকে রোড নিয়ে গেছে সরাসরি কই পর্যন্ত? চায়না পর্যন্ত। বেলুচ যখন এই যে গত 1 বছর যাবত বেলুচ যখন খেপলো যে তাদের বিভিন্ন জিনিসপত্রগুলো চায়নায় চলে যাবে, তারা কি করলো? রোড উড়াই দিল। সেই বন্দরে পাকিস্তানের কোস্ট গার্ডের 30 জন সেনা অফিসার মারা ফেলালো বেলুচ। পাকিস্তানের সেনাবাহিনী মানে গার্ড দিতে যায় না, চায়নার এই $70 বিলিয়ন এখানে ভেস্তে গেছে। এখন তাদের আরেকটা রোড কি আছে, মায়ানমার টু চায়না টু ঢাকা। এই একটা জিনিস খেয়াল করছেন, ঠিক আজ থেকে 10-12 দিন আগে মায়ানমারের যে বর্তমান জান্তা, সে ভারত সফর করে গেছে, সে চলে গেছে ওইখানে। আছে কতদিন এই যে মায়ানমারের এই যুদ্ধ চলতেছে, তো আজকে আমরা প্রায় সেই 91 সাল থেকে দেখতেছি। 91 সাল থেকে রোহিঙ্গা, তো সে 91 সালে অল্প 50 না 60 হাজার রোহিঙ্গা ছিল, 96 সাল পর্যন্ত এটা বাড়লো, এরপর আস্তে আস্তে বাড়তে 12 লাখ। আপনি কি আজ পর্যন্ত কখনো শুনছেন যে মায়ানমারের জান্তা তাদের বিমান বাহিনী দিয়া বর্ডার এরিয়ায় বোমা ফালাইতে, বর্ডারে বোমা ফালাইতে শুনছেন? কিন্তু চায়নার ওইখান দিয়ে ওই করিডোর দরকার, যেটার জন্য আমাদের এখন সিগনেচার হবে করতে, ওই করিডোর দিয়া যাবে, ওইখানে বোমা ফালাইছে। চায়নার সামরিক জান্তারে হেল্প করে কে? আমেরিকা। পাকিস্তানের বেলুচরে হেল্প করে কারা? সব কিন্তু ইরান হয়ে আসুক আর যেখানে হয়ে আসুক, সব অস্ত্রই কাদের? সব সেই আমেরিকান। আফগানিস্তান লাগিয়া বইছে বর্ডারে পাকিস্তানের সাথে, সেখানে হেল্প করতেছে কারা? ইঙ্গিত পেছনে আমেরিকা। চায়না যত জায়গায় যাইতেছে সব জায়গায় কিন্তু আমেরিকা বাগড়া দিতেছে। এখন আমরা এখনো বুঝতেছি না বা বুঝি না, আমরা খুব স্বপ্ন দেখতেছি, হ্যাঁ
যে ভারতের সাথে বন্ধুত্ব করার চেয়ে চায়নার সাথে বন্ধুত্ব করা মনে হয় আমাদের জন্য লাভজনক, এটা আমরা চিন্তা করতেছি। বাস্তবে উল্টা। কিন্তু বাস্তবে যে না চায়নার সাথে বন্ধুত্ব হবে না আমাদের আমেরিকার সাথেও বন্ধুত্ব হবে, কারণ আমেরিকা আছে ধান্দায়। ভারতের বাজেটে দেখেন বন্ধুপ্রতিম রাষ্ট্র যেগুলো আছে বাংলাদেশ, নেপাল, তারপরে আরো যা যা আছে, এদের জন্য আলাদা একটা বরাদ্দ থাকে, থোক বরাদ্দ, যেটাকে সহযোগিতা, মানে এইটা ফেরত দিতে হবে না, এ পয়সা আপনি প্রকল্প তৈরি করবেন, ভারত দিবে, খরচ করেন, হিসাবও নাই, দিতেও হবে না। চায়না আজ পর্যন্ত এরকম কোন বাজেট আপনার জন্য বরাদ্দ দিছে ভাই? পাকিস্তান দিছে, পাকিস্তানের সংসদরা। এই যে 2 দিন আগে পত্রিকাতে পড়লাম যে পাকিস্তান থেকে চাউল আনতেছে, সেই চাউল পচা চাউল, যে চাউল এখানে আনা পর্যন্ত খাওয়া যাবে না। আমেরিকা থেকে গম আনতেছে $70 বেশি করে। এগুলো কিছুই বুঝেন না, এখনো মানুষ হয়তো বুঝে না, কিন্তু অল্প কিছুদিনের ভিতরে বুঝবে। কারণ এই যে আমেরিকার তাবেদারি, মানে আমেরিকা ওই যে বলছে না দিল্লি না ঢাকা, এতদিন কইছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এখন কয় যে এই আজাদি না গোলামি, আমেরিকার পাঁচাটি। আমেরিকার পাঁচাটা মাত্র শুরু হয়েছে, সামনে আরো চাটাচাটি দেখবেন, মানে এই চাটাচাটির কোনো শেষ নাই। এখন আমাদের প্রধানমন্ত্রী সে তারেক রহমানের বাড়ির ভিতরে বা তারেক রহমানের কার্যালয়ের ভিতরেও আমেরিকান ফ্ল্যাগ ঝুলাইয়া স্বাধীনতা দিবস পালন করতে পারে, কোনো সমস্যা নেই, এটাও দেখতে থাকেন। এবং দেখবেন আজকের দিনে, এই যে আজকে 6 ঘন্টা আগে কি হইলো পার্বত্য চট্টগ্রামে, শুট আউটে 3 জন নিহত, বিভিন্ন পত্রিকায় আছে, কিন্তু নেক্সট খবরটা দেয় নাই 13 জন সেনা অফিসার নিখোঁজ। কোথায় এরা? আমাদের 13 জন সেনা অফিসার কোথায়? 3 জনের নিহত হয়েছে শুট আউটে। তো সবকিছু মিলে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে যতই দালালি করেন আর যাই করেন, জামাত ইয়ের দালাল, পাকিস্তানের দালাল, আমেরিকার দালাল, এটা সবাই জানে। কারণ এ যত ধরনের মৌলবাদী সংগঠন পৃথিবীতে আছে সবগুলার সৃষ্টিকর্তা হচ্ছে যে আমেরিকা। গতকালকে একটা খবর আর একটা ভিডিও সহ দিছে অনেক পত্রিকায়, সেখানে 5 জন ছেলেকে দেখা যাচ্ছে যাদেরকে মৌলবাদী কর্মকাণ্ডের কারণে গ্রেপ্তার। ওরা কি জানি ঢাকার কি জানি একটা বালুর মাঠ না কি আছে, যেটাকে নাকি মিনি কক্সবাজার বলা হয়, যাত্রাবাড়ি ব্রিগেডের ট্রেনিং দিতেছে। ফাতা ব্রিগেডটা কাদের? ফাতা ব্রিগেড কোনটা? ওই যে ইসরায়েলের রাষ্ট্রদূত যে কইছিল যে ইয়ে আছে হামাস আছে এখানে, এটা কি খুব ভুল বলছে? এখন ফাতা ব্রিগেড বাইরে, আর যাদের চেহারা ওগুলারে দেখলেই বোঝা যায় যে এরা জঙ্গি ট্রেনিং করতেছে। গোয়েন্দা তদন্ত দরকার নাই, গোয়েন্দাদের সরান, আমারে খালি বাংলাদেশের মানুষের একের পর এক ছবি দেন, আমি আপনারে ওই যে কয়া দিতার মধ্যে এটা জঙ্গি, এটা জঙ্গি না, এটা জঙ্গি, এটা জঙ্গি না, এভাবে কয়া দিতার, এবং তার মধ্যে 99% জঙ্গি পাইবেন। সুতরাং এই যে জঙ্গি, আবার এখন কালকে যে আবার জঙ্গি তো বলে নাই বাংলাদেশে, ধরে কেমনে ভাই এখন? তো এগুলা সব আমেরিকা যে কি চাল চালতাছে আর কি করবে বাংলাদেশের, এটা বুঝবেন। তবে হয়তো আপনারা হয়তো মনে করেন যে কি বুঝবো কোন ভাই, কালকে হয় না কেন, পরশু হয় না ভাই, জিও পলিটিক্স, রাজনীতি, এগুলো একটু সময় লাগে। এটা 2 মাস 6 মাস 2 বছরের ভিতরে হয় না, সময় লাগে। অনেক বছর স্বাধীনতা চিল্লাতে ওই 71 সালে স্বাধীন হয়েছিল, মানুষ তো মনে করছে ভাই 9 মাসেই স্বাধীন হয়ে গেছে, না, তার আগে 6 দফা আছে, এর আগে আরো কত কিছু আছে, এগুলো হিসাব করলে বুঝবেন যে কি। এই হচ্ছে কাহিনী, দেখতে থাকেন। এবং আমাদের যে পররাষ্ট্র নীতি, আপনারা কিভাবে কোন পররাষ্ট্র নীতি, আমাদের তো কোনো নীতিই নাই, নীতিহীন রাষ্ট্র এই মুহূর্তে, আমরা গোলামির জিনজিরে অলরেডি আবদ্ধ, আমাদের কোনো নীতি নেই। ওরা যেই নীতি আমাদের বলবে আমরা সেই নীতি মানিতে বাধ্য। রাশেদ হায়দার ভাই যেটা বলছেন সেটা হচ্ছে আপনার শুরুতে এবং মাঝখান থেকে যে আমাদের আসলে পররাষ্ট্র নীতি বলতে কিছুই নেই, যেটা হচ্ছে কাউকে ব্যালেন্স করছি আমরা আম দিয়ে, কাউকে ব্যালেন্স করছি ইজ্জত দিয়ে। মানে মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতা দিবসের স্পেস দিয়ে, যেটাকে আমি বলছি রাষ্ট্রের ইজ্জত দিয়ে, যে বুঝতে যাচ্ছেন একদম। যদি আমি এক কথায় বা দুই সেন্টেন্স, না এইটাকে আপনি ইজ্জত বললেন না, যে জাতীয় সংসদ ইজ্জত না, এটা হচ্ছে যে ওই যে স্বর্ণ, ওই যে বাটপারে স্বর্ণ উপরের দিকে ফালাইয়া গেছে, ভগবান আপনি নিবেন না, আমারে দিছেন, ঠিক আছে, আমারে আমি রাহি। তো এরাও আমেরিকারে আইনা যে স্যার
দয়া করে যা করেছি ভুল করেছি পায়ে ধরে মাপসায় আপনাদের জন্য বিশাল প্রোগ্রাম করে দিচ্ছি। সব আছে। প্রয়োজনে স্যার জি, ফরিদ ভাই আরেকটা কথা বলেছেন, রাশেদ হায়দার ভাই, ফরিদ ভাই, রাশেদ হায়দার ফরিদ ভাই আরেকটা কথা বলেছেন, দুই নৌকায় পা দিলে কি গতি হয়, অনেকটা এইরকম যে ব্যালেন্সটা আপনি কাউকে আম দিয়ে করছেন, কাউকে এই দিয়ে করছেন, যাকে যেটা দিয়ে করার চেষ্টা করছেন, ফাইনালে নীতিটা কোথায়? বর্তমান সরকার তো রাষ্ট্রনীতি হলো না, এটা তো অনেকটা একদম উপর থেকেই দেখা যাচ্ছে। না, বললাম যে বর্তমান সরকার দুইটা কাজ করলে ভালো আসবো। জি বলুন। এই দুইটা কাজের মধ্যে একটা হচ্ছে যে 120 ফিটের ডোনাল্ড ট্রাম্পের একটা মূর্তি দাঁড়া করাইতে জাতীয় সংসদ ভবনের সামনে, যেখানে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পের পায়ের তলায় থাকতারে। এই মূর্তি কেউ ভাঙতে যাবে না, কারণ বানাইতেছে তো মৌলবাদীরা। আর দ্বিতীয় স্ট্যাচু অফ লিবার্টি আছে না, ওইটার একটা 160 ফিটের স্মৃতিসৌধের সামনে দিবে। তো শিক্ষা অনির্বাণ তো বন্ধ, আমাদের শিক্ষা অনির্বাণের সেই গ্যাস আইনা স্ট্যাচু অফ লিবার্টির পেছন দিয়া লাগাই দিবে, আর ওই যে টর্চ লাইট ধরা ওইটার মধ্যে আগুন দিব, আগুন দিয়া জ্বালাই দিব। ডোনাল্ড ট্রাম্প খুশি, আমেরিকা খুশি, অসুবিধা কি? দুইটা কাজ করতে পারে। জি, ফরিদ ভাইয়ের কাছে যাই, যে ফরিদ ভাই একজন কমেন্ট করেছিলেন, আমাদের এক দর্শক আপনার সম্পর্কে একটা কমেন্ট করেছিলেন। আমি যদি কমেন্টটা দেখাই, আমার নেট লাইনে আজকে একটু প্রবলেম হচ্ছে, কমেন্টটা শো হতে একটু টাইম নেয়, আমি পড়ি। ফরিদ ভাই গতকালকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি প্রসঙ্গে যে আলাপগুলো বললেন, এতে প্রমাণ করেছেন আপনার মতো মানুষের জন্য এখনো বোঝা যায় পৃথিবীতে মুসলমানের মধ্যে ভালো মানুষ আছে, মুসলমানের মধ্যে ভালো মানুষ আছে। জি ফরিদ ভাই, এটা কমেন্ট। আমাদের আলোচনা এটা না, আমার আলোচনার বিষয়টা আপনার বক্তব্যে বামেদের কথা আসছিল। বামেদের এক নেতা বর্তমান মন্ত্রিসভায় আছেন, জুনায়েদ সাকি। আবার বামেদের আরেকটা সিপিবি, যেটা তারা বলেছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আপনার কাছে যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে সিপিবি কি ওখানে দাওয়াত পায়নি এজন্য নিন্দা জানাচ্ছে, নাকি বিষয়টা হাসির নয় ফরিদ ভাই? ফরিদ ভাই, আমি আপনার কাছ থেকে, আপনি এর ভিতরে ছিলেন তো, এই বামেদের ভিতরে ছিলেন কিংবা হয়তো এখনো থাকতে পারেন, আমি অদ্ভুত জানি না, এটা কি ওই অনুষ্ঠানে উনি দাওয়াত পাননি এজন্যই কি এই নিন্দা আর ক্ষোভ, নাকি উনি এটা সত্যিকার অর্থেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা ভেবে উনি লজ্জা পেয়ে এই ক্ষোভ জানিয়েছেন? আপনার কাছ থেকে শুনবো ফরিদ ভাই। খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং আমাকেও মোটামুটি কাঠগড়ায় দাঁড় করে ফেলেছেন। আমি দেখলাম আপনি যখন সেই খোঁচাটা আমাকে দিলেন, ডক্টর ইউনুস এবং পিনাকির পড়শি কিভাবে আমাকে হায়দার ভাই কিভাবে দেখলেন তো রাশেদ হায়দার, দেখলেন তো আপনি, প্রিয় দর্শক আপনারাও দেখলেন, উপস্থাপকও দেখছে। ভাই আমি কিন্তু গুপ্ত পাম না, নাম্বার ওয়ান। মজার বিষয় হলো আপনি যে কথাটা বলেছেন, আপনি মেরে মুকাবাদ ছিন লিয়া, আমি আপনাকে এই কথাটাই বলতাম, যদি এখন আমাদের মহান কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম, আরেক মহান কমরেড আমাদের কমরেড প্রিন্স, আরেক মহান কমরেড কাভি, এদেরকে যদি, আমি কিন্তু আবার কুত্তা কাভি বলি নাই, কাভি বলছি, কমরেড কাভি, আবার কেউ কুত্তা কাভি ধরে নিয়েন না ভাই, কুত্তা কাভি আরেকজন লোক। যাই হোক, মনে করাই দিলাম আর কি, কেউ ভুল বুঝতে পারে তাই। আবার আপনারা আবার বললেন না যে আমি আসলে কুত্তা কাভিরে, কমরেড কাভিরে কুত্তা কাভি গেছি। রাশেদ ভাই আসতেছে, দেখতে পাচ্ছেন, এর লক্ষণ কিন্তু ভালো না। সে বুঝাইতেছে আমি কমরেড কাভিরে কুত্তা কাভি বলতেছি। না ভাই, আমি তা বলি নাই। যাই, যেটা বলতেছিলাম সেটা হলো যে ওনাদের যদি মন্ত্রিত্ব দিতেন তাহলে ঠিক ওই যে বামদের ব্যাগটা না, বামদের জুতাটা না, বামদের পৃষ্ঠপোষকতায়, বামদের ব্যাগটা না, জুনায়েদ সাকির মতো তারাও যদি এমপিত্ব মন্ত্রিত্ব পেয়ে যেত, টুর শব্দটি করতো না, বরং তারা ওইখানে গিয়ে উপস্থিত থাকতো। নতুন মৌলবীদের যেমন ফতর অভাব নাই, বামদের তেমন ফতর অভাব পাবেন না। বাম রাজনীতিতে কখনোই আপনি শুধু হিন্দুত্ববাদী নয়, বাম রাজনীতিতে আপনি পৃথিবীর কোনো মৌলবাদী রাজনীতিকে আপনি সাপোর্ট দেওয়া তো দূরের কথা, আপনি তার সাথে পীড়িতও করতে পারবেন না। এটাই বাম রাজনীতি।
কিন্তু আমরা কি দেখি বাম রাজনীতিদের, জঙ্গি হামাসের পক্ষে তারা সিকরা সিকরি করে, আমরা দেখেছি। অথচ আজকের সর্বশেষ খবর জানেন, জঙ্গি হামাস গোষ্ঠী কিন্তু বলে দিয়েছে তারা গাজার যে কর্তৃত্বের দাবি তারা ছেড়ে দিয়েছে। সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি। 2023 7 অক্টোবর যখন পাঙ্গুরার ভাঙ্গুরা বললো আবাবিল পাখি যাইতেছি ইসরায়েল দখল করতে, আমরা কিন্তু বলেছিলাম বাবা রে, মৌসাকে তো ঢিলটা দিলা, একদিন কিন্তু গাজা থাকবে না, কিন্তু এত তাড়াতাড়ি সত্য হবে এটা আমরা জানতাম না। আপনার কথা বলি, যখনই এই মৌলবীদের মতো এদের ফতর অভাব নাই, এই বামদের, যদি বামের এখন সরকারে থাকতো, কি সুন্দর চমৎকার একটা বামপন্থের ওই পুঁজি বা কার্ল মার্কসের পুঁজি, মার্কস এঙ্গেলসের আরও বই এনে সেগুয়ে ভাড়া, তারপর ফিদেল ক্যাস্ট্রো, লেনিন, স্ট্যালিন, মাওবাদী, মাও সেতুং, এদের দিয়ে একটা খিচুড়ি পাক করে বলতে এই যে দেখো এই কারণে যাওয়া যাবে, এই কারণে আমরা গিয়েছি। মৌলবীদের মতো মৌলবীরা দেখেন না এখন জামাত এখন ফতোয়া দিতেছে না আমেরিকার পক্ষে, অথচ এই জামাতের এই মিছিল করেছে, রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তোদের দিন, স্লোগান দেয় নাই, এই বাংলাদেশে দিছে। তারা কি স্লোগান দেয় নাই তারা হবে তালেবান, বাংলা হবে আফগান, স্লোগান কি দেয় নাই? তারা কি স্লোগান দেয় না যে শিয়ারা কাফের, সেখানে আবার জানাজা করতে যায়? কত বড় বাট পারে, আমেরিকা যাকে মেরে ফেলছে তার জানাজা করে, আবার আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে। কত বড় বাট পারে জামাতিরা। তো এই যে আপনি যে কথাটা বললেন, বামপন্থীরা এরা যদি ক্ষমতায় থাকতো আর বলতো না। জুনায়েদ সাকি, আরে বাপরে বাপ, কত বড় বিপ্লবী রে ভাই। বোঝা গেল যে মানুষ ততক্ষণ বিপ্লবী থাকে যতক্ষণ ক্ষমতায় না যায়। তাই আমি দোয়া করব আগামীতে সব বিপ্লবীরা যেন ক্ষমতার বাইরে থাকে। আমারও ইদানিং ভয় করে যদি কখনো সাকির মতো এমপি মন্ত্রী হয়ে যায়, ভিপি নুরার মতো, আমিও বোধহয় এরকম হয়ে যাবো। তাই আমার ওই আশা শখ মাইতে গেছে, মনে হয় আমিও এরকম হয়ে যাব। বিশ্বাস করা যায় না, কারণ জুনায়েদ সাকির মতো মহাবীর দুর্বল সিংহ, খায় পন্থা ভাঙে জিগার ডাল, 2 হাতে টাইনে সিরে মাকড়াসার চাল, এরকম মহাবীর কমরেড জীবনে কোনোদিন একটা মেম্বার হইতে পারবে না, তার জামানত হারাবে, সে এখন এমপি মন্ত্রী। এই বাটপাড়েদের যত বিপ্লবী বক্তব্য দিত এই বামেরা যখন জুনায়েদ সাকিকে ফ্লোর দিত, আমাদের পিছনে দাঁড়ায় থাকতে দিত না। এইরকম মহাবীর এই জুনায়েদ সাকির পিছনে দাঁড়ায় থাকলে তারা নিজের, এরা কিন্তু পয়দা করছে বামেরা। এই জুনায়েদ সাকিকে সে কিন্তু বামদের পয়দা, সে হলো বাঁয়ে সিগন্যাল দিয়ে ডাইনে মোড় নিয়ে ভাগছে, ওই যে ভারতের কমরেড কান্নাইয়ার মতো। মানে বামপন্থী রাজনীতি মহা বিপ্লবী, আমি বলেছিলাম এটা ভাগবে। কমরেড কানাইয়ার কথা ভারতের, আমি বলেছিলাম এটা ভাগবে। এই জুনায়েদ সাকির সাথে আমি কোনো ছবি তুলি নেই কোনোদিন, ওদের ছবি তুলে দিছি, বহান নেতারা থাকলে ছবি তুলে দিতাম। ভাই অনেকে বলে না জুনায়েদ সাকির ছবি তুলবো না, কারণ এটা বাটপার, 2 দিন আগের পরে ভাগবে। কেউ বিশ্বাস করেনি, ভেগেছে তো ভাগবে, কারণ এরা হচ্ছে ওই যে রাশেদ সাহেব, কত সৎ লোক, মাসুর সাহেব ছি 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 ছি, কোটি কোটি টাকা ঘুষ খায়, হাই রে রাশেদ সাহেব সৎ লোক। রাশেদ সাহেবের চাকরি দিয়েছেন মাদ্রাসার মসজিদের ইমামের ঘুষ দেয় কারা? রাশেদ সাহেবের মাসুর সাহেবের মতো সচিব বানান না, তারপরে না বুঝবো রাশেদ সাহেব মাসুর সাহেব হয় কিনা। ওই রকম ক্ষমতায় যাওয়ার আগে সব বিপ্লবী এখন চেনা শেষ। জুনায়েদ সাহেব জামাত প্রমাণ করে দিয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকেও তারা খারিজ করে দেয়, হিন্দুদের দিয়ে আল্লাহর আইন কায়েম করতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইলেকশনের আগে বলে যে না আমরা শরিয়া আইন চাই না, কিন্তু সারা জীবন বলে এটা তারিফ আল্লাহ হইলো আল্লাহর মার্কা। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সামনে গেলে না আমরা তো শরিয়া আইন চাই না, আমরা গণতন্ত্র চাই। জুনায়েদ সাকিরে দেখলাম ভূতের গলি, ঠিক আছে, নীলক্ষেতের আশেপাশে ভূতের গলি, মোতালেব প্লাজা দিকে, ওইখানে হাই রে বিপ্লবী অফিসটে ভাই, বাবা রে বাবা, মহান বিপ্লবী। এখন দেখলাম সেই বিপ্লবী ক্ষমতা পাওয়ার পরেই ঠান্ডা। তার মানে আপনার যখনই ঘুষ খাওয়ার চাকরি দেওয়া হবে তখন আপনার সততা ওই পর্যন্ত সে, অর্থাৎ সুযোগের অভাবে সৎ, সুযোগ পেলেই আপনার চরিত্র প্রকাশ হয়ে যাবে। যাও একটু ভরসা ছিল সিরাজুল ইসলাম এমেরিটাস অধ্যাপক সিংকু বামে আজম, তিনি আমারও শ্রদ্ধেয়, আমিও তাকে মান্য করি, কারণ তিনি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, কোনো সন্দেহ নেই। উনি তার ব্যাগ টেনেছেন, আমি মনে করতাম তার ব্যাগ টানার সৌভাগ্যের কাজ, কারণ সিরাজুল ইসলাম চৌধুরী ব্যাগ টানলেও বাংলাদেশ মন্ত্রী হয়ে যেতে পারে, তারপর এমপি হইতে পারে, তারপর মনে হলো জুনায়েদ সাকি। কিন্তু পাট পারোয়েরা হয় ঠিক চিঙ্কুবামদের মতোই। চিঙ্কুবামেরা সবচেয়ে বড় আমেরিকার বিরুদ্ধে, কিন্তু এখন সব আমেরিকার দালাল। দৃক শহীদুল ফটোগ্রাফার মস্ত দালাল, ফ্রড মাজাহার চিঙ্কুবাম মহাদালাল, জুনায়েদ সাকি মহাদালাল, আনু মোহাম্মদ আরো বড় দালাল। মানে যত বড় বাম তত বড় আমেরিকার দালাল। আমাদের
বলে ভারতের দালাল, আমরা আমেরিকার দালাল। আমরা না ভারতের নাগরিকত্ব নিয়েছি, আমরা না আমেরিকার নাগরিকত্ব নিয়েছি। এখন বলবেন যে তোদের তো মুরদে কোলাবে না। এখন আমাদের হায়দার ভাই বলতে, তোমার কি ফরিদ মুরদে কোলাবে ফ্রান্সের নাগরিক হওয়া? আচ্ছা, মানলাম। উগান্ডার নাগরিকত্ব নিতে পাওয়ার মতো মুরদ তো অন্তত শেখ ফরিদের আছে, তাই না? আর আমারও তো আপনারা ভারতের দালাল বলতে বলতে তো মোটামুটি ফেনা তুলে ফেলেছেন। ভারতেরও তো নাগরিকত্ব নিতে পারি, তাই না? কিন্তু আমরা কিন্তু যাই নাই, আমরা নাগরিকত্ব নেব না। আমরা বসবাস করতে পারি, ভ্রমণ করতে পারি, কিন্তু অন্য দেশের নাগরিকত্ব আপাতত নেওয়ার কোনো চিন্তা না, আপাতত না, কোনো সময় না, যদি বাংলাদেশ আমার পাসপোর্ট বাতিল না করে। কিন্তু যারা আমাদের দালাল বলেছে, তারা আমেরিকায় বৈশা সিংকুবাম লেখে আমি আমেরিকার দালাল। যেই দিন আপনাকে ভবিষ্যৎবাণী করে দেই আমি, আপনাদের দুইজনকে আর এই মুহূর্তে যারা দর্শক রয়েছেন তাদের সাক্ষী রেখে, এই আমেরিকা কিন্তু একদিন ভারতের সাথে দোস্তি হয়ে যাবে, একটা পাক্কা দোস্তি। রাউডি হাউডি মোদি স্লোগান দিয়েছিল আমেরিকা, নরেন্দ্র মোদি তাকে বলছে আমার বন্ধু, বাইডেন বলেছিলেন আমার ভাই, জাপান বলেছে আমার ভাইয়া, বলে নাই এ কয়দিন আগে বলছে। আবারও কিন্তু ওই আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু নরেন্দ্র মোদিকে ভাইয়া বলবে, লিখে রাখেন, মিল হয়ে যাবে। তখন দেখবেন এদের মসজিদের মিম্বর, তারপরে বাইতুল মুকাররম, শাহবাগ, আর দেখবেন পল্টন মুক্তি ভবনের সামনে আমাদের মহান কমরেডারা কি চেঁচামেচি করে। এখন সব ঠান্ডা, কারণ কি জানেন? কারণ এখন তো আওয়ামী লীগ বিরোধী অবস্থানে আছে, ভারত বিরোধী অবস্থানে আছে আমেরিকা। তাই বাংলাদেশের সব মুসলমান চুপ, এই বাটপার মুসলমান, এই জন্য এদের নাম দিয়েছি আমি বাঙ্গু। পাকিস্তানের মুসলমান নাম দিয়েছি পাঙ্গু, ভারতের মুসলমান নাম দিয়েছি বাঙ্গু। কারণ এই পাঙ্গু পাঙ্গু আর ভাঙ্গুরা ভারত বিরোধিতা করলেই কেবল তাদের কাছে সবাই মানে। আপনি দেখেন চায়না নিয়ে কিন্তু কেউ কথা বলেন। চায়নাতে মসজিদকে টয়লেট বানায়, বার বানায়, নাচের জায়গা বানায়, এদের নাচায়, গিদরের গোস্তা খাওয়ায় জোর করে। চায়নাকে নিয়ে একটু শব্দটি করবে না। কেন? কারণ চায়না হলো জ্যাঠা আর আব্বা আমেরিকা, তাই কথা বলবে না। আমাদের এই দেশটাতে হলো সব মানুষই হিপোক্রেট, সব বাম বলেন, ডাইন বলেন, আধা ডাইন বলেন, হুজুর বলেন, মুজুর বলেন, রিক্সাওয়ালা বলেন। ডক্টর হুমায়ুন আজাদ এই কারণে বলেছিলেন যে এই দেশে প্রধানমন্ত্রী থেকে মিসকিন পর্যন্ত হইল দুর্নীতিবাজ। আমি তার ভাষাকে একটু ঘুরিয়ে বলতে চাই, এই দেশের বিপ্লবী রাজনীতিবিদ থেকে শুরু করে জাতীয়তাবাদী হোক, অজাতীয়তাবাদী হোক, ধার্মিক হোক, অধার্মিক হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, এই দেশের রাজনীতিবিদরা হইল মুনাফিক। এরা যাহা বলে তাহা যা ধরে নিবেন। ওই যে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন সোভিয়েত ইউনিয়ন আমেরিকা থেকে একটা কমিক বের হয়েছিল যে সমাজতন্ত্র কাকে বলে, গণতন্ত্রে যাওয়ার দীর্ঘতম পথ। অর্থাৎ ৭৭ বছর সমাজতন্ত্রের রাজনীতি করে পরে দেখা গেল তারা গণতন্ত্রে চলে গেছে, মানে তারাও ভণ্ড। তো সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেছে, তারপরে আর সমাজতন্ত্র অস্তিত্ব আসলে পৃথিবীতে নাই, থাকার কথাও না। কারণ আপনি সমাজতান্ত্রিক আন্দোলন করেন, আপনাদের বয়স কোনো অংশে কম না। আচ্ছা, রাশেদ হায়দার ভাই এবং মাসুদ ভাই, আপনাদের দুইজনকেই বলি এবং দর্শকদেরও বলি, মন্তব্য করবেন যাদের বয়স আমাদের মতো। কবে আপনি লাস্ট শুনেছেন বামপন্থীরা বলেছে এই দেশের সমাজতন্ত্র কায়েম করব? আমি গত ৩০ বছরে কারো মুখ থেকে শুনি নাই। কেউ যদি শুনে থাকেন আমাকে জানাবেন। আমি বহুবার বামপন্থীদের মিছিলে, অসংখ্য মিছিলে অংশগ্রহণ করেছি এবং করিয়েছি। আমি শুনি নাই কোনোদিন সমাজতন্ত্র কায়েম করব। বলে গণতন্ত্র কায়েম। আরে ভাই, তুমি করতেছো সমাজতান্ত্রিক রাজনীতি, গণতন্ত্র তার নামে যাক, তোমার সমস্যা কি? তোমার সমস্যাটা কি? গণতন্ত্র এই দেশে না থাকলে তোমার সমস্যা কি? তুমি তো সমাজতান্ত্রিক রাজনীতি চাও, সমাজতান্ত্রিক আন্দোলন করতেছো। ভারতের বামপন্থীরা হলো আরো বড় বদমাইশ, বিপ্লব, ইনকলাব, মার্ক্সবাদ জিন্দাবাদ, মাওবাদ পায়ন্দাবাদ। কিন্তু এরা কয় আমরা গণতন্ত্র করো। আরে বেটা, তুমি গণতন্ত্র রক্ষা করার কি? তুমি, তোমার ম্যানিফেস্টোতে লেখা আছে তুমি সমাজতান্ত্রিক। আমার টিকিট, গাড়ির টিকিট আমার লেখা আছে আমি যাবো হইলো কমলাপুর থেকে চিটাগাং। ভাই, আমি রাজশাহী ট্রেনে কেন? পদ্মার ওইদিকে টিকিট, জামালপুর দিয়ে কেন? টাঙ্গাইল দিয়ে আমার গাড়ি যাবে কেন? আমার গাড়ি তো যাবে নরসিংদী, সিলেটের দিকে যাবে না, চিটাগাঙে যাবে। আমার 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 জায়গা তো চিটাগাঙের দিকে ভাই। ওই চিটাগাং, আমার টিকিট হলো রাজশাহীর, আমি গাড়িতে উঠছি চিটাগাঙের ট্রেনে। ফাইজলেমি? আপনি বলতেছেন আমি রাজশাহী যাব, আপনি চিটাগাঙের গাড়িতে কেন? চিটাগাং দুইটা তো দুই দিকে এরকম। ভারতের বাম এদের একটা বাটপারি আপনাদের বলি, এরা এদের তো কপি, এরা কাট কপি পেস্ট। এই বামপন্থীরা উপরে বিপ্লবী,
ভেতরে টোটালি বদমাইশি, মোল্লাদের মতো, যে হায় আল্লাহ আমেরিকা ধ্বংস করে দাও, এটা আসর নামাজের সময় বলে। মাগরিব এশা নামাজ পড়ে বাড়িতে যাক, আল্লাহ সকালবেলা এম্বাসিতে যায় গেলে যেন আমার আল্লাহ গো আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, আমারও তুমি আমেরিকার ভিসাটা দিও। বামপন্থীরাও তাই, সারাদিন বিপ্লব বিপ্লব। আরে ভাই তুমি যাবা রাশিয়া, তুমি যাবা কিউবা, তুমি যাবা চায়না, মোল্লারা যাবে আফগানিস্তান, মোল্লারা যাবে পাকিস্তান, মোল্লারা যাবে ইরান, কমিউনিস্টরা যাবে উত্তর কোরিয়া, সব যায় দেখি রাসেল ভাই ফ্রান্সে যায় আরেক বিরাট বিপ্লবী কমরেড পিনাকি গিয়ে বসে আছে। তাও আবার পিনাকি এখন জামাতের আধ্যাত্মিক গুরু, জামাতের পিরানে পীর দস্তগীর হয়ে গেছে। আবার দেখেন আমাদের আমাদের যিনি ওই যে আরেক তার প্রতিবেশী আমাদের হায়দার ভাইয়ের, সেটা হলো আতম ব্যাপারী ডক্টর ইউনূস, বাংলাদেশে এসে ইসলাম কায়েম করতে আছে, তিনি আবার সমকামীদের প্রতিষ্ঠানের উপদেষ্টা। মজার না? তিনি বাংলাদেশে গান নিষিদ্ধ করেন, তার মেয়ে আবার অপেরা গায়ে বেড়ায়। কি কণ্ঠ রে ভাই, অত্যন্ত চমৎকার তার মেয়ে গান গায়, অপেরা, কত সুন্দর তার কণ্ঠ, কিন্তু বাংলাদেশে তিনি গান নিষিদ্ধ করে ফেলেন। মানে কত বড় বাটপার এই যে আমাদের হায়দার ভাইয়ের প্রতিবেশী, কত বড় বাটপার ইউনূস। তার মেয়ে ওইখানে সমকামী আন্দোলন করবে, বাংলাদেশে বলবে যে বিয়া 2টা করো, হাঙ্গা 2টা করো। আবার তার আরেক প্রতিবেশী আছে ল্যাংটা সুলেমান পিনাকি ভট্ট, সে আবার দেখি কোরআনের পাখির জন্য তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, কোরআনের পাখির জন্য। এই ভণ্ড আবার কিছুদিন আগে গণজাগরণ মঞ্চে, তিনি ছিলেন নেতা, আমরা ছিলাম কর্মী, আমাদের মহান নেতা ছিলেন গণজাগরণ মঞ্চে এই প্যানিক ভট্ট, পিনাকি ভট্ট। সাইদিরে জেল দেওয়াইলো, গোলাম আজমের জেল দেওয়াইলো, নিজামিরে ফাঁসি দেওয়াইলো, আর আমরা হয়ে গেলাম ভারতের দালাল, তার কর্মী হয়ে। উস্তাদ হয়ে গেল জামাতিদের নেতা, দেশপ্রেমিক, আমরা শিষ্যরা হয়ে গেলাম ভারতের দালাল। মানে আমার মাথায় ঢুকে না ভাই, বাংলাদেশের মানুষের আকল কমে গেছে নাকি আল্লাহ আকল উঠে নিয়ে ভগবানের কাছে দিয়ে দিছে, আর ভগবান সেই আকল নিয়ে গডরে দিয়ে দিছে কিনা আমি বুঝে উঠতে পারতাছি না। আমার মাথায়, আর এই দেশের বুদ্ধিজীবীর তো হলো চরম টাউট। বামপন্থীদের কথা আর মোল্লাদের কথা বললাম, এরা তো বদমাইশ, কোনো সন্দেহ নেই। এই দেশের বুদ্ধিজীবীরা হলো আরো বড় টাউট। এরা যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তাদের গণতন্ত্র দরকার, তখন তাদের ধর্মনিরপেক্ষতা দরকার, তখন তাদের সুশাসন দরকার, তখন তাদের আইন আদালতের সঠিক নিয়মকানুন দরকার, তখন তাদের রাজনৈতিক অধিকার দরকার, বাক স্বাধীনতা দরকার। কিন্তু যেই না আওয়ামী লীগ বিরোধী দলে বা আওয়ামী লীগ নাই, তখন এগুলো কিছুই দরকার হয় না। তখন ইরানের খোমেনিও তাদের কাছে খুব বড় গণতান্ত্রিক নেতা হয়ে যায়। মানে অদ্ভুত ব্যাপার, এই দেশের বুদ্ধিজীবী পাটপারেরা দেখেন মাদ্রাসায় এত বলৎকার হয়, তো শব্দটি করে না কোরআনের পাখি প্যানিক ভট্ট। এর সঙ্গে এইখানে সব ইসলামী তৌহিদি জনতা, বড় বড় ইসলামী মর্দে মুজাহিদ, সব গাজী, সব হলো গাজী হয়ে গেছে গা, যুদ্ধ ছাড়াই গাজী। কেউ শহীদ হয়ে আবার জিন্দা শহীদে ফিরে আসে। কিন্তু মাদ্রাসার কোরআনের পাখিদের যে বলৎকার হয়, 4-8 বছরের ছাত্রকে 4-8 জন মিলে বলৎকার করে, কেউ টু শব্দটি করে না। মানবাধিকার সংস্থা টু শব্দটি নেই। বাংলাদেশের মানবাধিকার সংস্থা যারা আছে, এরা আওয়ামী লীগ থাকলেই কেবল বলে আমাদের মানবাধিকার দরকার, তারপরে দরকার নেই। তা আমি এই জন্য দোয়া করতেছি আওয়ামী লীগের আসলে ক্ষমতায় আসা দরকার, কারণ তাইলেই এই বাংলাদেশের বুদ্ধিজীবীদের চেতনা জজবা উপচে পড়বে, তাহলেই গণতন্ত্রের প্রয়োজন হবে। গণতন্ত্র কি আমরা বুঝতে পারবো। এই আপনার আহমদ সফর মাজারের খাদেম সলিমুল্লাহ খান বলেছিলেন, ধর্ম নিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হয় না। এই কথাটা যদি আমি শেখ ফরিদ বলি, আমি হয়ে যাব কাফের, ভারতের দালাল, হিন্দুর দালাল, শেখ হাসিনার দালাল, আওয়ামী লীগের দালাল, নরেন্দ্র মোদীর দালাল, বিজেপির বাংলাদেশ শাখার সভাপতি আমি, বিষয়টা এরকম। কিন্তু এটা সলিমুল্লাহ খান বলেছেন, আমি বলিনি। আমি ভাই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি না। আমি মানুষে মানুষে বিশ্বাস করি। মানুষ যখন মানুষের মূল্যায়ন করবে, এগুলো তো যেমন ওই যে নারীবাদ বলে, আমি মানবতাবাদী হলে তো এমনি নারীবাদ হয়ে যাই। আমি যদি মানবতাবাদী হয়ে যাই তাহলে তো নারীর প্রতি সম্মান এমনি আসবে। তো যাই হোক, যারা নারীবাদের জন্য আন্দোলন করে তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, যারা ধর্ম নিরপেক্ষতার আন্দোলন করে শ্রদ্ধা আছে মানুষকে বোঝানোর জন্য। কিন্তু মানবতাবাদী যদি আপনি হয়ে যান, তাহলে তো আপনার হায়দার ভাই কি কালার, কি রঙের, কি ধর্মের, কি বর্ণের আমার যায় আসে না। আমরা সব মানুষ, আমি মানবতাবাদী। তো আমাদের এখানে যারা আছে এরা হলো বামের, হলো আবারও বলি এরা হলো ভণ্ড, এদের ক্ষমতা দেন। এই বামদের জামাত ইসলামের সাথে জোট করে ক্ষমতায় গেলেও এরা যেতে হবে, যাই বলবে তখন বাংলাদেশ তৈরি ঠিক হয় না। ওই যে দেখেন না, মহিউদ্দিন এক বাটপার আরেক বাম বলেছে কি, যে পাকিস্তান আমলে বাংলাদেশে দুধের নহর বসতো, মদের নহর বসতো, সোনা দানায় মোড়া থাকতো টয়লেট এই পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে। এই তার স্বাদের পাকিস্তান ভেঙে ফেলেছে সোভিয়েত ইউনিয়ন আর ভারত ষড়যন্ত্র করে। শুধু একটা কথাই বলা বাদ রাখছিল যে 71 সাল পর্যন্ত
1947 সালের 14ই আগস্ট থেকে শুরু করে 1971-এর 16ই ডিসেম্বর আগের দিন 15ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে বেহেশতের হুরিরাও ছিল 16ই ডিসেম্বর থেকে গায়েব হয়ে গেছে। এটাই শুধু বলা বাদ রাখছে। আর গেলমান তো আছে এই মাদ্রাসায়, ওটা তো এখনো আছে, তখনও ছিল, গেলমানের সংখ্যা এখনো বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি মৌলবীরা অন্তত হুরটা চলে গেছে, হুরের কাজ এখন গেলমান দিয়ে শুরু করছে মাদ্রাসায়। যদি এটা অপ্রাসঙ্গিক, কিন্তু আনতে আমি বাধ্য, কারণ আজ যারা মাদ্রাসা নিয়ে গবেষণা করে তারা বলেছেন আমাকে প্রতিদিন বাংলাদেশে 2 লক্ষ শিশু বলাৎকার হয়। তাই এই কথাগুলো আমাদের সামনে আনতে হবে। আমি কোনো ধর্মের বিরোধিতা করি নাই, ধর্মের পক্ষেও না, আমি স্পষ্ট আমার অবস্থান। আমি হায়দর ভাইয়ের পক্ষেও না, হায়দর ভাইয়ের বিপক্ষেও না, আমি মাসুদ ভাইয়ের পক্ষেও না, মাসুদ ভাইয়ের বিপক্ষেও না। আমি ইসলাম, হিন্দু, ইসলাম, সনাতন, খ্রিস্টান, ইহুদি, জৈন, পার্সিক কারোরই পক্ষে না, কারোরই বিপক্ষে না ভাই। আমি অন্যায় থাকলে আমি সেটা বলবোই। আপনি যখন রাম মন্দিরে চুরি করবেন সেটারও বিরোধিতা করব, আপনি যখন মক্কায় বাটপারি করে ওই টাকা নেবেন তখনও তার বিরোধিতা করব, আপনি বাইতুল মুকাররমে পকেট মারবেন ওটার বিরোধিতা করবো, মাদ্রাসায় বলাৎকার করবেন তার বিরোধিতা। আবার ভালো কাজ করেন, যেমন শিখ ধর্মের আমি প্রশংসা করি। আমি নন প্র্যাকটিসিং, আমার রিলিজিয়নের ব্যাপার আমার আগ্রহ নেই, কারণ আল্লাহ গড ভগবান। ভাই জি ফরিদ ভাই, আমার একটা প্রশ্নের ভিতরে বাম বাম যে বাংলাদেশের সবচাইতে বড় বাম সংগঠন সিপিবি, এই এখন সবচাইতে বড় বাম সংগঠন সিপিবি, তারা যে তীব্র নিন্দা ক্ষোভ জানালো এই সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের আপনি আমার পেটে থাকে কথাটা, মানে আমি খুব চালাকি করলাম, এটা বলবো না, আপনি খুবই আমার চালাকি করে পেট থেকে মানে ধান বাঁধে শিবির গেলাম তাতে ভইলে যান। অর্থাৎ আমার পোলাই কইছে বাবা আইসক্রিম খামু, টনসেল হয়েছে, আমি অনেক গল্প করলাম যাতে আইসক্রিমটা না খায়, মানে আপনি বাইর করেই ছাড়বেন। এটা অবশ্য আমার কাছে তো ফরিদ ভাই এমনটাই মনে হচ্ছে, আমি জানি না আপনার কাছে কেমন মনে হচ্ছে। আমি গতকালকে দেখলাম মাহমুদুর রহমান মান্না তিনি হুট করে এসে সরকারের সমালোচনা শুরু করলেন। কি সমালোচনা? সরকার কথা রাখেনি, সরকার কমিটমেন্ট ভঙ্গ করেছে, জাতীয় সরকার করার কথা ছিল সরকার সেটা করেনি, মানে ওনাকে মন্ত্রী দেয়নি, এজন্য উনি সরকার সমালোচনা শুরু করে দিয়েছেন। আর দিলে কিন্তু এটা করতেন না, মানে সবাই শুধু ওনার নিজের ব্যক্তি স্বার্থটাই চায়, দেশ গোল্লায় যাক। মান্না ভাইয়ের পেতি বাড়া। ডাক্তার জাহেদ তো এখন বিএনপির প্রতিমন্ত্রী হয়ে গেছে, তারা গ্রহণ উপদেষ্টা, মান্না ভাইয়ের দিলেই ঠান্ডা হয়ে যায়। যেমন মান্না ভাইয়ের প্রতি আমি শ্রদ্ধাবোধ রেখেই বলছি। মান্না ভাইয়ের কাছে আমি প্রথম শিখেছি যে প্রেসিডেন্ট জিয়াকে প্রেসিডেন্ট জিয়া বলা যাবে না, জেনারেল জিয়া বলতে হবে। এই ছেলেটি কি বল, আমি তখন ছোট মানে কি তরুণ আর কি, আমি বললাম জিয়াকে জিয়া বলতে হবে, জেনারেল জিয়া বলতে হবে। আমি শেখ ফরিদ কিন্তু তার তরিকা ধরেই রাখছি, এখনো জেনারেল জিয়াই বলি। কিন্তু আমার শ্রদ্ধেয়, আমার ঠিক আছে, আমার গুরু মাহমুদুর রহমান মান্না কিন্তু এখন শহীদ, শুধু প্রেসিডেন্ট জিয়া বলে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে। আমি কিন্তু তার আদর্শ। ফরিদ ভাই আরেকটা ছোট্ট বিষয়, ফরিদ ভাই আরেকজনের কথা বলি। আজ দেখলাম পূর্ণিয়ার ভিউতে মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান সাবেক সাংসদ, তিনি বলছেন যদি ভাড়া দেয়া হয় তাহলে সংসদের দক্ষিণ প্লাজায় আমার নাতির ওই আকিকার অনুষ্ঠান করতে চাই, কি যেন এরকম একটা, বা খাতনার অনুষ্ঠান করতে চাই। মানে ব্যাপারগুলোকে সবাই কেমন যেন একটা হাস্যরসে, মানে কেমন যেন একটা কৌতুক করছে এই ঘটনাটাকে নিয়ে। যাই হোক, আমি একটু অন্য প্রসঙ্গে একটু আসি। প্রসঙ্গ জি বলুন। কোন দেশপ্রেমিক মানুষ এই কোন দেশে, সেটা আমেরিকা না, আপনার যত সুসম্পর্ক, আপনি জাতীয় সংসদের সাথে পাত্রামি করতে পারেন না যে ওইখানে আপনি পালন করতে বলছে কে, আর সরকার কেন পালন করবে? আমার বাংলাদেশ কেউ স্বপ্রণোদিত হয়ে করতেই পারে, অথবা এটা আমেরিকা করেছে, আপনি সেখানে দাওয়াতপ্রাপ্ত, নো প্রবলেম। আমেরিকা তাদের মহান স্বাধীনতা দিবস যাদের তারা পালন করবে, ওকে ওয়েলকাম। কারণ গণতন্ত্রের তারা জনক, মানে গণতন্ত্রকে পৃথিবীতে এখন রপ্তানি করে, তারা গণতন্ত্রের গোডাউন আছে তাদের, যখন যেখানে দরকার হয় বস্তা বস্তা বইরে পাঠায় দেয়। আমরা কখনো কখনো বিমান দিয়েও পাঠায় গণতন্ত্র, আমরা দেখলাম। কখনো কোনো গণতন্ত্র ইউনিসের কাঁধে ছড়িয়েও আসে, কখনো কোনো গণতন্ত্র, ওই যে আমার রাশেদ ভাই বললেন যে বার্মার জেনারেলের কাঁধেও তারা কিছু গণতন্ত্র রপ্তানি করে দেখলাম। মাঝে মাঝে গণতন্ত্র তারা, আগে গণতন্ত্র তারা ইরাকের সাদ্দামের কাছে পাঠাইতো, এখন গণতন্ত্র বাংলাদেশে পাঠাইছে জামাতের কাঁধে তুলে দিয়ে। যাই হোক, সেটা ভালো কথা, তো তারা পালন করতে পারে। তারা একটা, আমেরিকা বাংলাদেশের যে কোনো, মানে যেটা
অসামরিক জায়গায়, বেসামরিক জায়গায়, সংসদ ব্যতীত ওইখানে আপনি পারেন না, ওটা আমার জায়গা। ওই সংসদ আমার বুক, আমার হৃদয়। আমার হৃদয়ে কেবল আমার মা বাবা, আমার সন্তানই থাকবে, আর কেউ না। তো আমার হৃদয়ে তো আপনাকে আমি জায়গা দিতে পারবো না। আমি আপনার পাশে বসাইতে পারি, ডাইনে বসাইতে পারি, তাই না? আপনার সন্তানকে ভালোবেসে আমি অনেক জমি জমা কিনে দিতে পারি, কিন্তু হৃদয়টা তো আমার সন্তানের জন্য, আমার মা বাবার জন্যই থাকবে। তা আপনি আমেরিকা মনে করেন ঢাকা স্টেডিয়াম দিয়ে দিলেন আমেরিকার স্বাধীনতা দিবস পালন করে, সেখানে আপনি দাওয়াত দেন, সেখানে আপনি তারেক রহমানকে দাওয়াত দেন, নো প্রবলেম, আই ডোন্ট মাইন্ড। সেখানে আপনি আপনাদের ৭১-এর গোলাম, আপনার গোলাম ইবনে গোলাম, পাকিস্তানের গোলাম তো ছিল জামাতি, তো তাহলে গোলাম ইবনে গোলাম বলতে হবে, ডাইরেক্ট গোলাম না তো, ইনডাইরেক্ট গোলাম। তাহলে গোলাম ইবনে গোলাম জামাতারে রাখেন, নিজাম ইসলাম রাখেন, মুসলিম লীগ রাখেন, বামপন্থীরা রাখেন, রুহিন হোসেন প্রিন্সকে দাওয়াত দেন, নো প্রবলেম, আই ডোন্ট যেতে পারে। রুহিন হোসেন প্রিন্সও সেখানে যেতে পারে, আমিও যেতে পারি, এত সমালোচক যেতে পারি। কেন একটা দেশের স্বাধীনতা দিবস পালন করবেন, আমাদের দাওয়াত করেন, কিন্তু আপনি তো আমার সংসদের প্লাজায় আপনি করতে পারেন না ভাই। আপনি আমার বাড়ির পাশে তো, আমার বাড়ির ভিতরে, উঠানের ভিতরে তো আপনি মজমা করতে পারেন না, তো আবার আমি করতেছি আপনার মজমা। তার মানে কি? তার মানে এটা কোনো যারা রাজনীতির অন্তস্তর বুঝে, যারা রাজনীতি, যারা সার্বভৌমত্বের সংজ্ঞা বুঝে, তারা এই ঘটনার নিন্দা জানায়, এটা অপরাধ। এটা বললাম তো, রাষ্ট্র, সরকার নিজেই রাষ্ট্রের এবং সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি তাদের উপদেষ্টাদের আগে ভাবতাম কি ভাই, যে মন্ত্রী হইলে কত বুদ্ধি লাগে, উপদেষ্টা হইতে কত বুদ্ধি লাগে। কালকেও প্রমাণ করে দিয়েছে যে উপদেষ্টা হইতে গেলে ঘিলু যত কম থাকে তত, মানে আমি আগে ভাবতাম বাপরে বাপ, উপদেষ্টার ব্যাগ টানার লোক না তো আমি। এখন দেখি না, উপদেষ্টার যে ব্যাগ টানতে পারেন যোগ্য না, সেই লোকের যদি জুতা টানতে পারেন তাইলেও আপনি উপদেষ্টা হইতে পারবেন। কারণ এই আকল, একটা উপদেষ্টা, তারেক রহমানের উপদেষ্টা বাধা দিয়েছে যে এটা কইরেন না, এটা দৃষ্টিকটু, এটা সমালোচনা হবে। আমি শেখ ফরিদ তো এটা করব, অবশ্যই জাতীয় সংসদের আশেপাশে নয়। আমি বাংলাদেশের কোনো স্টেডিয়াম ভাড়া নিয়ে, কোনো কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে বড়, সেখানে আমি ভারতের স্বাধীনতা দিবস পালন করব। কেন জানেন? এটার প্রতিবাদে দেখি তাদের কি কি প্রতিক্রিয়া। তখন বলবো, বাবা ওই যে তোমরা বাংলাদেশে এত তারিখে 2026-এর 5 তারিখে 6 তারিখে যে কাজ করছিলা, 5 তারিখে, সেটার প্রতিক্রিয়া জানানোর জন্য এটা করছি। এই কমেন্টগুলো এখন তুমি ঘরে ফেরত দিলাম ওই দিনের জন্য। তো আমরা এটা দেখব, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের বাম, এরা হচ্ছে এক যাত্রায় দুই বিচার করবে। এরা একই বিচার, দুই রকম বিচার করবে একই ঘটনা। যখন ভারতের স্বাধীনতা দিবস পালন, তখন বলবো বাংলাদেশ ভারত হয়ে গেছে, আমি ভারতের গোলাম বা ভারতের রয়ের এজেন্ট। এটা আজকে যদি করতে, রয়ের এজেন্ট, এখন আর কেউ সিআইএর এজেন্ট হয় না, এখন আর কেউ পাকিস্তানের আইএসআই এজেন্ট হয় না। এটা হচ্ছে আমাদের জাতীয় দুর্ভাগ্য। আমাদের বুদ্ধিজীবীরা কত মাঞ্জা ভাঙ্গা, আর আমাদের প্রধানমন্ত্রী তো মাঞ্জা ভাঙ্গাই। ঠিক আছে, এটা তার বলার কিছুই নেই। এখন দেশের মাঞ্জা ভাঙার ব্যবস্থা